নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা একটু অন্যরকম, একটু গভীর। গত 48 ঘন্টায় আমাদের উপমহাদেশের জিওপলিটিক্সে এমন কিছু ঘটনা ঘটেছে যা আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও আপনি যদি একটু ওপর থেকে দেখেন, দেখবেন সব কিছুর তার একে অপরের সাথে যুক্ত। একদিকে পাকিস্তানের আকাশে রহস্যময় কার্গো প্লেনের আনাগোনা, অন্যদিকে জম্মু কাশ্মীরে হঠাৎ করে কমিউনিকেশন সিস্টেমের ওপর কড়াকড়ি, আর মাঝখানে আমাদের নেভি চিফের একটা ছোট্ট অথচ ব্লাস্ট স্টেটমেন্ট। সব মিলিয়ে একটা বড় কিছু কি হতে চলেছে, নাকি এটা ঝড়ের আগের সেই থমথমে নিস্তব্ধতা? আজ শুধু কথা হবে লজিক নিয়ে, আর আমরা সেই সত্যটা খোঁজার চেষ্টা করব যেটা মেইন স্ট্রিম মিডিয়া হয়তো এড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, বর্ডারের ওপারে আমাদের প্রতিবেশী দেশটার অবস্থা এখন এমন যে কে দেশ চালাচ্ছে আর কে পলাতক সেটা বোঝাই দায়। কিন্তু এই রাজনৈতিক জগাখিচুড়ির মাঝখানেও এমন কিছু মিলিটারি মুভমেন্ট হচ্ছে যা ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কেন হঠাৎ করে লাহোর এবং করাচির আকাশে জিপিএস সিগন্যাল গায়েব হয়ে যাচ্ছে? কেন চীনের কার্গো প্লেনগুলো রাতের অন্ধকারে এসে নামছে? আর ভারতই বা কেন তার বর্ডার এলাকায় ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা জারি করছে? আজকের আলোচনায় আমরা এই ডটসগুলো কানেক্ট করব, তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ শোনার পর আপনার চিন্তাধারা বদলে যেতে পারে। চলুন সবার প্রথমে নজর দেওয়া যাক আমাদের পশ্চিম সীমান্তের ওপর। গত এক সপ্তাহ ধরে ওপেন সোর্স ইন্টেলিজেন্স কমিউনিটিতে একটা খবর খুব তোলপাড় করছে। পাকিস্তানের নূর খান এয়ারবেস এবং অন্যান্য কিছু সেনাঘাঁটিতে চীনের কার্গো প্লেনগুলোর ল্যান্ডিং অস্বাভাবিক হারে বেড়ে গেছে। গত 4-5 দিনে প্রায় 4 থেকে 5টি বিশাল চীনা Y-20 কার্গো প্লেন সেখানে ল্যান্ড করেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এত সাপ্লাই কেন? দেখুন, পাকিস্তান তো আর ইকোনমিক পাওয়ার হাউস নয় যে চীন সেখানে আইফোন বা ইলেকট্রনিক্স সাপ্লাই করার কার্গো প্লেন পাঠাবে। আর সেই প্লেনগুলো আসছে এমন এক সময়ে যখন পাকিস্তানের রাজনৈতিক অবস্থা চরম অস্থিতিশীল। আমার অ্যানালিসিস বলছে এখানে দুই ধরনের গেম হতে পারে। প্রথমত, আপনারা জানেন ভারত কিছুদিন আগেই কিছু অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম বা HQ-9 ব্যাটারি নিউট্রিলাইজ করার ক্ষমতা দেখিয়েছিল। হতে পারে চীন তড়িঘড়ি করে সেই ড্যামেজ কন্ট্রোল করতে নতুন ইকুইপমেন্ট পাঠাচ্ছে। অথবা যেটা আরও ভয়ের, সেটা হলো ড্রোন টেকনোলজি। পাকিস্তান জানে কনভেনশনাল ওয়ারফেয়ারে বা সামনাসামনি যুদ্ধে ভারতের সাথে তারা 10 মিনিটও টিকতে পারবে না। তাই তাদের ভরসা এখন আনকনভেনশনাল ওয়ারফেয়ার বা ড্রোন হামলা। এই কার্গো প্লেনগুলোতে কি নতুন প্রজন্মের চীনা ড্রোন বা সার্ভিলেন্স ইকুইপমেন্ট আসছে? এর সাথে আরেকটি বিষয় যোগ করুন। গত 2-3 দিন ধরে জম্মু, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং বর্ডারের ওপারে লাহোর ও করাচিতে প্রবল জিপিএস ইন্টারফিয়ারেন্স লক্ষ্য করা যাচ্ছে। মানে জিপিএস কাজ করছে না বা ভুল রিডিং দিচ্ছে। সাধারণত যুদ্ধের সময় বা বড় কোনো মিলিটারি অপারেশনের আগে জিপিএস জ্যাম করা হয়, যাতে শত্রুপক্ষের গাইডেড মিসাইল বা ড্রোন পথ হারায়। এখন প্রশ্ন হলো, এই জ্যামিংটা করছে কে? এটা কি পাকিস্তান করছে তাদের নতুন আসা কনসাইনমেন্ট লুকাতে, নাকি ভারত করছে কোনো প্রিএম্পটিভ মেজার হিসেবে? লাহোর আর করাচির মতো শহরে জিপিএস জ্যামিং কিন্তু সাধারণ ঘটনা নয়। এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে বড় কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা মুভমেন্ট চলছে, যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হচ্ছে। এখন এই যে মিলিটারি মুভমেন্ট হচ্ছে, এগুলোর কন্ট্রোল কার হাতে? এটাই আজকের সবথেকে বড় জোক এবং ট্র্যাজেডি। পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ বর্তমানে পাকিস্তানে নেই, তিনি লন্ডনে পালিয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি পালিয়ে শব্দটাই ব্যবহার করব, কারণ দেশে যখন আগুন জ্বলছে তখন দেশের প্রধানমন্ত্রী লন্ডনে বসে কি করছেন? শোনা যাচ্ছিল তিনি 2 দিনের মধ্যে ফিরবেন, কিন্তু তিনি আসেননি। ওদিকে খবর আসছে তিনি নাকি লন্ডনে বসে MI6 বা ডিপ স্টেটের লোকেদের সাথে মিটিং করছেন নিজের গদি বাঁচাতে। আর সব থেকে বড় প্রশ্ন, তাদের সুপ্রিম লিডার মানে আর্মি চিফ জেনারেল আসিম মুনির কোথায়? গত কয়েকদিন ধরে তাকেও পাবলিকালি দেখা যাচ্ছে না। ইমরান খান তো আগে থেকেই গায়েব বা জেলে বন্দি। তাহলে দেশটা চালাচ্ছে কে? টেকনিক্যালি পাকিস্তানে এখন কোনো কার্যকরী সরকার বা সেনাপ্রধানের উপস্থিতি দৃশ্যমান নয়। এখানে একটা ইন্টারেস্টিং থিওরি আছে। আসিম মুনির চেয়েছিলেন
27তম সংবিধান সংশোধন বা 27th অ্যামেন্ডমেন্ট পাশ করিয়ে নিজেকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী বা অঘোষিত ডিক্টেটর ঘোষণা করতে। কিন্তু সেই অ্যামেন্ডমেন্ট পাশ হওয়ার আগেই শাহবাজ শরীফ লন্ডন চলে গেলেন। মানে সোজা কথাই, সিভিলিয়ান সরকার আর্মি চিফকে সেই পাওয়ারটা দিল না বা দিতে পারল না। ফলে আসিম মুনিরের পজিশন এখন নড়বড়ে। আর ইতিহাস সাক্ষী আছে, যখনই পাকিস্তানের কোনো আর্মি চিফ নিজের ক্ষমতা নিয়ে শঙ্কায় থাকেন বা যখনই তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা কোণঠাসা হয়ে পড়েন, তারা ভারতের সাথে একটা ঝামেলা বা বর্ডার কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করেন। কারণ ভারতের সাথে যুদ্ধ বা উত্তেজনা তৈরি হলে পাকিস্তানের মূর্খ জনতা সব ভুলে আবার আর্মির পেছনে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করবে। আমার আশঙ্কা আসিম মুনির এখন ডেসপারেট। তিনি তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে কোনো একটা মিস অ্যাডভেঞ্চার বা ফলস ফ্ল্যাগ অপারেশন করার চেষ্টা করতে পারেন। আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই হয়তো চীনা কার্গো প্লেনগুলোর এই ঘন ঘন আনাগোনা। শত্রু যখন তার ঘর গোছাতে ব্যস্ত, ভারত কিন্তু তখন বসে নেই। আজ আমাদের চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী পুনেতে একটি মিউজিয়াম উদ্বোধন করতে গিয়ে এক বিরাট বোমশেল ড্রপ করেছেন। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর এখনও চলছে, এটা শেষ হয়নি। এখন আপনারা ইন্টারনেটে খুঁজলে অপারেশন সিন্দুর নিয়ে খুব বেশি তথ্য পাবেন না। আর এখানেই মজা, অ্যাডমিরাল পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি এই ডিটেইলস শেয়ার করবেন না। মিলিটারি টার্মিনোলজিতে যখন কোনো অপারেশনকে অনগোয়িং বলা হয় এবং ডিটেলস হাইড করা হয়, তার মানে হলো আমরা শত্রুর ডেরায় বা স্ট্র্যাটেজিক লোকেশনে অ্যাক্টিভ আছি। হতে পারে এটা মেরিটাইম ডোমেনে কোনো সার্ভিলেন্স অপারেশন বা আমাদের সাবমেরিনগুলোর কোনো বিশেষ মিশন। কিছুদিন আগে বে অফ বেঙ্গলে একটা নোটাম বা নোটিস টু এয়ারম্যান জারি করা হয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল আমরা হয়তো K4 মিসাইল বা বড় কোনো মিসাইল টেস্ট করব, কিন্তু হঠাৎ সেটা ক্যান্সেল করা হয়েছে। অ্যাডমিরাল ত্রিপাঠী বলেছেন এটা রিক্যালিব্রেশন বা সাইক্লোনের কারণে হতে পারে। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান ওশান রিজিয়নে এই মুহূর্তে চীনের স্পাইশিপ বা গুপ্তচর জাহাজগুলোর উপস্থিতি বেড়েছে। তাই ভারত হয়তো তার স্ট্র্যাটেজিক অ্যাসেট বা মিসাইলগুলোর ক্ষমতা এই মুহূর্তে শত্রুর সামনে এক্সপোজ করতে চাইছে না। এটাকে বলে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা শত্রুকে ধোঁয়াশায় রাখা। এর সাথে সাথে দেখুন জম্মু কাশ্মীরের পরিস্থিতি। রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে হঠাৎ করে ভিপিএ বা ভয়েস প্রসেসিং অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নোটিশে লেখা হয়েছে অ্যাডভাইজারি বা শত্রুপক্ষ এই টেকনোলজি ব্যবহার করে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে পারে। এর মানে কি জানেন? এর মানে হলো আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি র বা আইবি খবর পেয়েছে যে শীতের আগে পাকিস্তান বড় কোনো ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশের ছক কষছে। সামনে শীতকাল, বরফ পড়লে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। তার আগেই জঙ্গিরা উপত্যকায় ঢোকার চেষ্টা করবে। আর তারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এই ভিপিএ অ্যাপগুলো ব্যবহার করে, যাতে তাদের ট্রেস করা না যায়। সরকার সেটা আগেই ব্লক করে দিয়েছে। শুধু তাই নয়, স্কুলগুলোর শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। মানে প্রশাসন চাইছে সব কিছু সচল রাখতে, যাতে কোনো অস্বাভাবিক মুভমেন্ট চোখে পড়ে। এটা 19-20 কেস নয়, এটা ফুল প্রুফ প্রিপারেশন। আমরা এবার আর ডিফেন্সিভ মোডে নেই, আমরা প্রি অ্যাম্পটিভ ডিফেন্স মোডে আছি। এবার চলুন নজর ফেরাই আমাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের দিকে। মিডিয়াতে আজ আবার শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন এই সরু করিডোরটা আমাদের মেইনল্যান্ড ইন্ডিয়াকে নর্থ ইস্টের সাথে যুক্ত করে। চীন সবসময় ওত পেতে থাকে এই করিডোরটা কেটে দেওয়ার জন্য। কিন্তু ভারত এখানে 3টি বিশাল গ্যারিসন বা সেনাঘাঁটি তৈরি করেছে, ধুবড়ি, কিষানগঞ্জ এবং চোপড়াতে। এছাড়াও হাসিমারাতে আমাদের রাফাল জেটস এবং S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করা আছে। মানে চীন যদি ভুল করেও এখানে তাকায়, তাদের চোখ উপড়ে নেওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি। কিন্তু চীন কি শুধু বর্ডারে লড়ছে? না, চীন এখন খেলছে ইকোনমিক ওয়ারফেয়ার। একটা অত্যন্ত চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। চীন এখন নেপালের কারেন্সি নোট বা টাকা ছাপাচ্ছে। ভাবুন একবার, কিছুদিন আগে শ্রীলঙ্কার টাকাও চীন ছাপাচ্ছিল, এখন নেপালের টাকাও বেজিংয়ে ছাপা হচ্ছে। এর ইমপ্লিকেশন বা প্রভাবটা বোঝার চেষ্টা করুন। যখন কোনো দেশ আপনার কারেন্সি ছাপায়, তখন তারা আপনার অর্থনীতির নারী নক্ষত্র জেনে যায়। ফেক কারেন্সি বা জাল নোটের মাধ্যমে অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার সুযোগ থাকে। নেপাল আমাদের বাফার স্টেট। সেখানে চীনের এই ইনভলভমেন্ট
ভারতের জন্য একটা বড় সিকিউরিটি থ্রেট। চীন হয়তো চেষ্টা করছে নেপালকে অর্থনৈতিকভাবে তাদের গোলাম বানাতে, যাতে ভারতের বিরুদ্ধে তাদের ব্যবহার করা যায়। মানি লন্ডারিং বা আর্থিক তছরূপের একটা বড় রাস্তা চীন এখানে তৈরি করেছে কিনা সেদিকে ভারতকে কড়া নজর রাখতে হবে। জিওপলিটিক্সে কোনো কিছুই আইসোলেটেড নয়। আপনারা হয়তো ভাবছেন ভারতের সাথে ভেনেজুয়েলার কি সম্পর্ক আছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বা আসার প্রসেসে থাকাকালীনই ভেনেজুয়েলার এয়ার স্পেস ব্লক করার কথা হচ্ছিল। আমেরিকা হয়তো ভেনেজুয়েলা আক্রমণ করতে পারে, আর এর ভয়ে ভেনেজুয়েলা রাশিয়ার কাছ থেকে 5000 ইগলা এস অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল কিনে স্কুল, কলেজ, হাসপাতালের ছাদে বসিয়ে রেখেছে। এখন এখানে চীনের স্বার্থটা কোথায়? চীনের মোট তেলের চাহিদার একটা বড় অংশ, প্রায় 10% আসে এই ভেনেজুয়েলা থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার উপর স্যাংশনস, আর এখন যদি ভেনেজুয়েলার সাপ্লাই লাইন আমেরিকা কেটে দেয়, তাহলে চীনের এনার্জি সিকিউরিটি বা তেলের যোগান বড়সড় ধাক্কা খাবে। তাই একটা ক্ষুধার্ত ড্রাগন আরও বেশি বিপজ্জনক হয়। চীন যখন দেখবে তাদের তেলের সাপ্লাই কমছে, তারা রাশিয়ায়, বিশেষ করে ভারতীয় সীমান্তে বা তাইওয়ানে আরও বেশি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক হতে পারে। তাই সাউথ আমেরিকার এই ঘটনা আমাদের লাদাখ বা অরুণাচল সীমান্তে প্রভাব ফেলতে পারে। যুদ্ধ এখন আর শুধু বন্দুক কামানে হয় না, যুদ্ধ হয় ন্যারেটিভ বা বয়ানে। কাতারের প্রাক্তন প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিন আল থানি একটা ভিডিওতে স্বীকার করেছেন যে তারা সারা বিশ্বের অনেক সাংবাদিককে টাকা দেন, তাদের পে রোলে রাখেন। এমন কিছু সাংবাদিক নাকি পরে এমপি বা সাংসদও হয়েছেন। এটা শোনার পর আপনার কি মনে হয় না ভারতের মিডিয়াতেও এমন কিছু ব্ল্যাক শিপ বা বিভীষণ আছে, যারা নুন খায় ভারতের কিন্তু গুণ গায় পাকিস্তান বা চীনের? ঠিক একই সময়ে দেখুন, পাকিস্তান আর্মি বা তাদের মিডিয়া উইং আইএসপিআর লাহোরে যুবকদের জন্য উইন্টার ইন্টার্নশিপ চালু করেছে। কাজটা কি? কাজটা হলো সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, ফেক নিউজ তৈরি করা। আমাদের দেশের কিছু মানুষ যারা না বুঝেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের হয়ে কথা বলে বা সরকারকে গালি দেয়, তারা আসলে এই ইনফিল্ট্রেশন ওয়ারফেয়ারের শিকার। পাকিস্তান জানে তারা যুদ্ধে পারবে না, তাই তারা এখন আমাদের যুব সমাজকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। আমাদের সাইবার স্পেস এখন নতুন যুদ্ধক্ষেত্র। আর দুঃখের বিষয় হলো, আমাদের কাউন্টার প্রোপাগান্ডা বা আমাদের ন্যারেটিভ বিল্ডিংয়ে আমরা এখনও কিছুটা পিছিয়ে। আমাদের জনসংখ্যা বেশি, কিন্তু অর্গানাইজড ওয়েতে দেশপ্রেমিক ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের আরও স্মার্ট হতে হবে। শেষ করার আগে একটা পজিটিভ আপডেট দিই। ভারত এবং ইউকের যৌথ মিলিটারি এক্সারসাইজ আজ শেষ হলো রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে। সেখানে আমাদের শিখ রেজিমেন্টের এবং ইউকের গুর্খা রেজিমেন্ট একসাথে প্র্যাকটিস করেছে। আর আমাদের স্মার্ট মিসাইল, যেটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য গেম চেঞ্জার, সেটা ফাইনাল ট্রায়ালে আছে। 650 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল পাকিস্তান বা চীনের সাবমেরিনকে জলমগ্ন সমাধিস্থল বানিয়ে দিতে পারে। বন্ধুরা, পরিস্থিতি জটিল। সীমান্তে শত্রু প্রস্তুতি নিচ্ছে, ভেতরে বিভীষণরা কলকাঠি নাড়ছে। কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স, তারা অতন্দ্র প্রহরী। অপারেশন সিন্দুর হোক বা সাইলেন্ট সাবমেরিন, তারা তৈরি। আমাদের কাজ হলো সজাগ থাকা, ফেক নিউজে কান না দেওয়া এবং নিজের দেশকে বিশ্বাস করা। আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আমার এই আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, আর কমেন্টে অবশ্যই জানাবেন ভারতের ভেতরে থাকা এই পেইড জার্নালিস্টদের বিরুদ্ধে আমাদের কি করা উচিত। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।